এইসব ভাবনার মাঝেই ঘরের দরজা কড়া নাড়ল। আসলাম সর্দার। এত রাতে তুমি কেন কষ্ট করতে আসতে গেলে আব্বু? আমাকে ডাকতে আমি যেতাম। তোমার ঘরে লাইট জ্বালানো দেখে আসলাম। এত রাতে ঘুমাও নেই এখনো? কিছু না আব্বু, এত টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। এখন ঘুমাও, কালকে অফিসে তোমার নতুন দিন। শুভকামনা রইল, তুমি অনেক বড় হবে, দোয়া করি। ধন্যবাদ আব্বু। সকালে ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে নিচে নামলো। মেরুন শার্ট, ম্যাচিং প্যান্ট, হাতে ব্র্যান্ডের ঘড়ি। রাবড়ির চুলগুলো সুন্দর করে সেট করে নিল, শার্টের উপরে কোটটাই পরে নিল। শেষে পারফিউম দিয়ে একেবারে পরিপাটি হয়ে নিল। সবসময় নিজেকে গুছিয়ে রাখে। তার মা চাচি রান্নাঘরে। তুই চলে এসেছিস, বস, আমি খাবার দিচ্ছি। মা, বাকিরা কোথায়? কাউকে দেখছি না যে। সকাল সকাল কেউ নেই। তোর আব্বুরা সবাই অফিসে চলে গেছে। আমাকে না নিয়ে চলে গেল। তোকে পরে যেতে বলেছে। খেয়ে গাড়ির বাইরে আছে, ড্রাইভার তোকে নিয়ে যাবে। গাড়ি থামালো বিশাল 10 তলা বিল্ডিংয়ের সামনে। গাড়ি থেকে বের হয়ে দেখে দুই পাশে দাঁড়িয়ে আছে সব এমপ্লয়ার ফুলের বুকে নিয়ে। সামনে তার বাবা চাচাদের দেখতে পেল। তার মানে এসবের জন্য আগে আগে চলে এসেছে। পেছন থেকে আকাশ আর অর্ণব বের হয়ে আসলো। ওদের দেখে আশিক রেখে আগুন হয়ে গেল। তার মানে তোরা এসেছিস আমাকে না জানিয়ে? চোখে বুঝিয়ে দিয়ে ধরতে পারলো তোদের নিস্তা নিয়ে আজকে। এ তো মানুষের মাঝে আশিক ওদের কিছুই করতে পারবে না, এটা ভেবে ওরা 32 ফাটে দাঁত বের করে মিটে মিটে হাসছে। তোরা দুটোতে দাঁত বিরাস করিস না, এটা বের করে দেখানোর কি আছে? আমি আগে থেকেই জানি, বলে আশিক অফিসের ভিতরে ঢুকে পড়লো। আকাশ অন্য বেকুব হয়ে দাঁড়িয়ে রইল। আশিকের সবাই কংগ্রাচুলেশন জানালো। অনেক মেয়ে এম্পোলার ক্রাশ খেয়ে কান্না হয়ে গেল। কেউ কেউ বলছে, এই তো দেখতে নায়ক। হিয়া, আমি তো ক্রাশ খেয়ে গেছি। প্রেম তো আমি করবই। তুই কি ভালো হবি না বাবলি? যাকে দেখিস তার পেছনে পড়ে যাস। এ তো পারিস কিভাবে? হাবিব, ওহাদুল, সুজন, না জানি আর কতজন তোর পিছনে ঘোরে। ওরা ঘোরে, আমি না। আমি স্যারের সাথে প্রেম করবই, তুই দেখে নিস। তোর কি মনে হয় স্যার তোর প্রেমে হাবুডুবু খাবে? খেতেই হবে। ছেলেদের কিভাবে পিছনে ঘোরাতে হয় আমি খুব ভালো করেই জানি। আর বিদেশে থাকা ছেলেরা কেমন হয় তাও জানি। দেখ, পরে না চাকরিটাই হারাস। আয়শা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। বড় আম্মু, সবাই কোথায় গেছে? কাউকে দেখছি না। ছেলেরা সবাই অফিসে, আর তোর আম্মুরা বাইরে গেছে। অন্তু আপু কি কলেজে গেছে? হ্যাঁ। তুই যা, তোর খাবার টেবিলে রাখা আছে, খেয়ে নে। যাচ্ছে। আচ্ছা বড় আম্মু, একটা কথা বলবো। বল। ভাইয়া কি আগে থেকেই সুন্দর? কেন, তোর সন্দেহ আছে? আহা, বলো না বড় আম্মু। হ্যাঁ। হ্যাঁতেও আয়েশার মনে উত্তর পায়নি। এখন নিজেই মিশনে নামবে। আশিক আর অফিসের রুমে বসে ম্যানেজারের দেওয়া ফাইলগুলো ভালোভাবে দেখে নিচ্ছে। স্যার, আসতে পারি? ইয়েস স্যার, আপনার জন্য কফি নিয়ে এসেছিলাম। আশিক বুঝতে পারলো এটা একটা মেয়ে, কিন্তু কফি টেবিলে রাখার পরও যাচ্ছে না কেন বুঝতে পারলাম না। তবে খানিকের জন্য চোখ তুলে তাকায়নি। হাই স্যার, আমার নাম বাপ। নাম বলার আগে আউট। কেন? সরি, আমি আপনার সাথে পরিচয় হতে এসেছিলাম। গেট আউট। কি হয়েছে স্যার? জোরে টেবিলের সিংহের মতো থাবা দিয়ে বলো, আই সে গেট আউট। বাবলি ভয় পেয়ে সাথে সাথে জায়গা ত্যাগ করলো। ততক্ষণে আকাশ অর্ণব হাজির আশিকের রুমে। কি হলো ভাই, কোনো সমস্যা? আকাশ, কোনো মেয়ে যেন আমার রুমে না আসে। আচ্ছা ভাই। রাত 8টা, সবাই ড্রয়িং রুমে বসে আছে। জিশান মেয়েকে কাজে রেখে বসালো। তোমার রেজাল্ট কবে দিবে মামুনি? আর 1 সপ্তাহ পর দিবে আব্বু। ঠিক আছে। আয়েশার সবে এসএসসি পরীক্ষা দিয়েছে, রেজাল্ট বের হবে 1 সপ্তাহ পর। আশা দেখলো আশিক এতক্ষণ যাবৎ সোফায় বসে আছে, কিন্তু কোনো কথা বলছে না। ভাইয়া, তোমার অফিসে প্রথম দিন কেমন কাটলো? অন্তুকে কি করে বলবে তার খুব বাজে দিন কেটেছে আজকে। তবু বলো ভালো। খবর টেবিলে খেতে বসে গেছে সবাই। আয়েশার পাশে চেহারটা বসলো আশিক। খেতে খেতে আর চোখে আশিকের দিকে তাকালো। কি সুন্দর পরিপাটি হয়ে থাকে সব সময়। আমি তো এত সুন্দর হয়ে সাজুগুজু করি না, বলেই ভেঙচি কাটলো। তারপর মনে পড়লো সুন্দর হওয়ার রহস্য তাকে উন্মোচন করতেই হবে, কিন্তু কিভাবে? ভাবতে ভাবতে মনে পড়লো যারা জন্ম থেকেই সুন্দর তাদের হাত পাও সুন্দর হয়। তাড়াতাড়ি টেবিলের নিচে তাকালো পা দেখার জন্য। ট্রাউজার পরে আছে, ভালো মতো দেখতেও পারছে না। না পেরে মাথা টেবিলের নিচে নিয়ে গেল।
না, পাও তো দেখতে সুন্দর। এখন তো পাও সুন্দর কড়া ক্রিম দিয়ে। আয়শা, এটা ক্রিমের যুগ, ভালোভাবে বুদ্ধি বের করতে হবে। তুই এগিয়ে যা, আমি আছি, একাই মনে মনে বলল। আয়শার এমন করতে দেখে আশিক অবাক হয়ে আর চোখে তাকায় আছে, কি করে দেখার জন্য। আহির বলে উঠল, আয়শা আপু, তুমি টেবিলের নিচে কি করো? কিছু না, তুই খা। না, তুই নিচে কি করছিলি রে, সত্যি করে বল, কোনো গন্ডগোল করিসনি তো? বিশ্বাস করো অন্তু আপু, কিছু করিনি, মশা পায়ে কামড়ায় তাই। তোকে বিশ্বাস করা যায়, তুই বল। আয়েশা, অন্য ভাইয়া, তুমি এভাবে বলতে পারলে? আমি ছোট একটা নিরহ অবশিশু বালিকা, এভাবে বললে তোমার কোনোদিন বিয়ে হবে না, দোয়া করে দিব, যাও। না বোন, রাগ করিস না, আমি তো মজা করছি। শেষে দেখা গেল আমার আর বিয়ে হলো না। আমার না হওয়া বইয়ের জন্য হলেও আমার মাফ কর। ঠিক আছে, করলাম, যাও। আকাশ এসব সহ্য করতে না পেরে বলে দিল, তোদের নাটক দেখা থেকে বাপ্পারাজের মুভি দেখা ভালো, তোরা চুপ কর দয়া করে। এদের কাণ্ড দেখে আশিক মুচকি মুচকি হেসে যাচ্ছে। আসলে পরিবারের ছোট ছোট হাসি খুশি মুহূর্তে সাক্ষী হওয়া ভাগ্যের বিষয়। রাত 10টা, সবাই যার যার ঘরে চলে গেছে। আয়শা ভাবছে কিভাবে আশিকের সৌন্দর্যের রহস্য উদ্ঘাটন করা যায়। মনে মনে ক্ষিও করলো, সবাই ঘুমিয়ে পড়লে আশিকের রুমে অভিযান চালাবে। প্রায় 1টা বেজে গেছে। আয়শা নিজের রুম থেকে বের হয়ে আশিকের রুমের সামনে দাঁড়ালো। একটু একটু ভয়ও পাচ্ছে, কিন্তু কি করার। 15 মিনিট তার দরজার সামনে দাঁড়িয়ে কেটে গেল। এক বুক সাহস নিয়ে দরজায় হাত রাখতেই খুলে গেল। দরজা খোলা পেয়ে আয়শা তো হাতের চাঁদ পড়ার মতো অবস্থা। পা টিপে টিপে রুমের ভিতর প্রবেশ করলো। আয়শার সব সময় এই রুমে চলাচল করতো, তাই কোথায় কি থাকে চিনতে অসুবিধা হলো না। তবে রুমে তো অন্ধকার যে নিজের হাতটা পর্যন্ত নিজে দেখতে পারছে না। আশা খাটের কাছে চলে গেল। আশি ঘুমিয়ে গেছে কিনা জানার জন্য ধীরে ধীরে ডাক দিল, ভাইয়া, ভাইয়া। আশিক বুঝতে পেরেছে তার রুমে তার মহিলা এসেছে, কিন্তু এত রাতে চোরের মতো কেন, কি করতে চায় দেখার জন্য ঘুরিয়ে থাকার মতো চুপ করে আছে। ভাইয়া মনে হয় ঘুমিয়ে গেছে। তারপর ড্রিম লাইট জ্বালিয়ে দিল খুব সাবধানে, যেন বুঝতে না পারে। ড্রেসিং টেবিলে খোঁজাখুঁজি করেও এমন কিচ্ছু পেল না। হতাশ হয়ে গেল। তার মানে ভাইয়া সত্যিই সুন্দর। ড্রিম লাইটের আলোয় দেখতে পেল আশিকের চুলগুলো চোখের ওপর পড়ে আছে। উবু হয়ে শুয়ে আছে, কোমর পর্যন্ত কম্বল দেওয়া। আবার এক দফা কিরাস খেয়ে বসে আছে। ছেলেদের ঘুমন্ত চেহারা এত মায়াবী হয় কিভাবে? আশিক উঠে যাবে, তাই তাড়াতাড়ি লাইট অফ করে নিজের রুমে চলে গেল। তুই কি করে ভাবলি আমি আমার রুমে এসে তল্লাশি চালিয়ে চলে যাবি আর আমি জানবো না? যেখানে তোর প্রতিটা নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পারি। আমার হৃদয় জুড়ে তোরই বসবাস, শুধু সময়ের অপেক্ষা, কবে বড় হবি আর আমার অনুভূতিগুলো বুঝবি, আমাকে আমার মতো করে ভালোবাসবি। শুক্রবারের দিন বাড়ির সব ছেলেরা মসজিদে নামাজ পড়তে চলে গেছে, মহিলারা বাড়িতেই নামাজ পড়বে। আয়শা সুন্দর দেখে একটা কালো রঙের কুর্তি পরেছে, নামাজ শেষ করে নিচে নামলো। তখন এই বাড়িতে প্রবেশ করলো 3 ভাই, আশিক, অর্ণব, আকাশ। আশিকের চোখ গেল আয়শা দেখে। কালো কুর্তি পরে, চোখে কাজল, ঠোঁটে গোলাপি লিপস্টিক, লম্বা চুলগুলো হাঁটুর নিচ পর্যন্ত, এখনো চুল দিয়ে পানি পড়ছে, মাথায় ওড়না দেওয়া, হাত ভর্তি কালো রেশমি চুড়ি, মুখ দিয়ে আপনা আপনি বের হলো, মাশাআল্লাহ আমার এলোকেশি। আয়শা লক্ষ্য করলো আশিক আজকে আবার কালো পাঞ্জাবি পরেছে। ব্রাউন চোখের মায়াবী চাহনি, ঠোঁটে হাসে। আশিক হাসলে গালে টোল পড়ে। মাথার চুলগুলো সুন্দর করে সেট করা, সব মিলিয়ে পারফেক্ট। আনমনে আয়শা গেয়ে উঠল, বাবরি কাটা তার চুলের বাহার, মুচকি হাসে হাসে মুখটা যে তার। বাবরি চুলওয়ালা ওই লাল কুর্তিওয়ালা। দিলীপ ওর আশিক আশা কাছে এসে কানে কানে বলল, রসিক দিলকে জ্বালা ওই লাল কুর্তি আলা, দিলীপ বড় জ্বালা রে পাঞ্জাবি আলা। আশা এতক্ষণে হুঁশে ফিরে বুঝলো সে কত বড় ভুল করে ফেলছে। লজ্জায় লাল হয়ে এক দৌড়ে নিজের রুমে চলে গেল। আশিক দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে তার মহিলার কাণ্ড দেখে। কি জানি কতদিনে বড় হবে, আমাকে বুঝবি, এই অপেক্ষায় আছি। আয়শা নিজের রুমে এসে দরজা বন্ধ করে আয়না নিজেকে দেখছে, হাত দিয়ে চোখ মুখ ঢেকে রেখেছে। কি লজ্জাটাই না আজকে পেলাম। এখন ভাইয়ার সামনে যাব কিভাবে? সবাই রাতের খাবার খেয়ে বসেছে টেবিলে। আয়শা রুম থেকেই বের হয়নি, তার নাকি খেতে ইচ্ছে করছে না। আসলাম সর্দার বলল, আয়শা কোথায়, খেতে আসবে না? অন্তু, বড় আব্বু আমি ডাকতে গেছিলাম, তার নাকি খেতে ইচ্ছে করছে না।
তাই বলি হলো, আকাশ যাও ডেকে আনো। আমার ডাকে আসবে কোনো দিন? আমার কোনো কথা শুনে? তুমি যাও আশিক ভাই, প্লিজ তোমার কথা শুনবে। আমার কথা শুনবে কেন? তুমি যাও আশিক, দেখো আনতে পারো নাকি। ঠিক আছে আব্বু, বলে চলে গেল। সে তো আর আব্বুর বলার অপেক্ষা করছিল, সুযোগ পেয়ে উঠে গেল। আশা দরজা খোল বলে আসে দরজায় ডাক দিল। যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়। যার জন্য খেতে যাবে না সেই দরজায় দাঁড়িয়ে এখন কি করবে? আশিক বুঝতে পেরেছিল তার মায়াবতী দুপুরের বিষয় নিয়ে এখনো লজ্জা পাচ্ছে, কিন্তু তাই বলে খেতেও যাবে না। আশা দরজা খোল। তারপর দরজা খোলে না। শেষে বলো, তুই যদি এই মুহূর্তে না বের হস, আমার থেকে খারাপ কেউ হবে না। আশার সাথে সাথে দরজা খুলে দিল, কারণ বাড়ির সবাই থেকে শুনেছে আশিক অনেক রাগী। কী থেকে কি করে কে জানে। এখন লজ্জা কম, ভয় লাগছে বেশি। ছয় ভয় বেরিয়ে আসলো রুম থেকে। আশিক বুঝতে পারছে তার মহিলার ভীতু মুখ, কিন্তু সেই বা কী করবে? দরজা তো খোলা না। বাধ্য হয়ে জোরে কথা বলছে। মনে মনে একটা রাগও হলো, আর একটু নরম করে কথা বলা উচিত ছিল। আয়শা আগে আর আশিক পেছনে পেছনে আসলো খাবার টেবিলে। অন্তু, আকাশ, অর্ণব তাকিয়ে আছে আর মুচকি হাসছে, কারণ তাদের কথা কিছুতেই শোনে না। ওদের আরও ধমকে রাখে। ওদের হাসি দেখে আয়শার রাগ আরও বেড়ে গেল। যেই চোখ দিয়ে ওদের খেয়ে নিবে, মুখে শুধু ভেঙচি কেটে খেতে বসে গেল। যদিও খাবার নিয়ে তার কোনো সমস্যা নেই, শুধু দুপুরের বিষয় লজ্জায় আসতে পারছিল না। আজকে মাছ রান্না হয়েছে যেটা আয়শা খেতে পারে না, যদিও না কেউ তাকে কত বেছে খাইয়ে দেয়। আশিকের মা ওকে খাইয়ে দেয় প্রায়, আজকেও তার ব্যতিক্রম হলো না। আশার পাশে দাঁড়িয়ে কত বেছে বেছে খাইয়ে দিচ্ছে। বাহ, শাশুড়ি বৌমার এত মিল। অন্যদের মায় এত একদিনে তো বৌমা আরেকদিকে। মা বউ সামলাতেই তাদের জীবন তেজপাতা। আমার এই কষ্ট থেকে মুক্তি এই বলে একটু শান্তি পেল। কী রে, তাকিয়ে আছিস কেন? তোরে তো তুলে খাওয়ানো লাগবে। আশিকও সুযোগ পেয়ে বলে দিল, কেন, আমাকে খাওয়াতে কোনো সমস্যা আছে বুঝি? ছেলের কথা বুঝতে পেরে রেগিয়া বেগম আশার সাথে ছেলেকেও খাইয়ে দিচ্ছে। ওদের দৃশ্য দেখে অন্তু, আকাশ, অর্ণব, আহিল, অহনা সবাই তাকিয়ে আছে। অর্ণব বলে উঠল, বুঝলি ভাই, আকাশ আমাদের খাওয়ানোর কেউ নেই। ঠিক বলেছিস অর্ণব, আজ কেউ নাই বলে এভাবে খাইতে পারি না। রেবেকা বেগম ওদের ইশারা বুঝতে পেরে সবাইকে খাইয়ে দিল। সবাই অনেক খুশি হয়ে গেল। খেয়ে সবাই সবার রুমে চলে গেল। আয়শা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। ছাদ থেকে গিটারের সুর ভেসে আসছে। এত রাতে কে ছাদে থাকতে পারে? ভূত নয় তো? আয়শা এই একটা জিনিসে ভয় পায়, ভূত। হরর মুভি দেখে, তাই ওর সাথে কেউ না পারলে ভূতের ভয় দেখায়। ঘুমানোর চেষ্টা করছে কিন্তু ঘুম আসে না। গিটারের সুরের রহস্য উদ্বোধন না করা পর্যন্ত তার ঘুম আসবে না। মনে মনে একবার আয়াতুল কুরসি পাস করে দোয়া ইউনুস পড়তে পড়তে সামনে অগ্রসর হলো। সিঁড়ি বেয়ে উপরে উঠছে আর নিজের নুপুরের আওয়াজে নিজেরই ভয় লাগছে। তাও সামনে গেল। ছাদের দরজা খোলা, উকি দিয়ে দেখতে পারলো না ভালো করে, তাই ছাদের ভেতরে দু পা এগিয়ে ভালো করে দেখতে লাগলো। সামনে ছাদের চেয়ারে বসে গিটারে হাতে আশিক। চাঁদের আলোয় আলোকিত চারদিক ঠিক ততটাই নিস্তব্ধ। গিটারের সুরে শব্দ ব্যতীত অন্য কোনো শব্দ নেই। তখন আসে গান ধরলো। এরপর একরাশ কালো কালো ধোয়া, স্কুল বাজে করে তার দুটো চলে যাওয়া। এরপর বিষণ্ণ বাজে মনোবিদ অবসাদে ঘিরে থাকে সে দীর্ঘদিন। সন্ধ্যা ঘনালো। যখন পাড়ায় পাড়ায় রোগ থাকতো, ভরে কিছু বকাটে ছেলের হিন্দি গানের করি সদ্য শেখা গালাগালি একঘেয়ে হয়ে যেত সময় সময়। তখন উদাস মন ভোলা মনোরঞ্জন দম করে দাম দিয়ে যন্ত্রণা কিনতে চায়। তখন নীলাঞ্জনা প্রেমিকের কল্পনা ও মনের গভীরতা জানতে চায়। যখন খোলা চলে হয়তো মনের ভুলে তাকাতো সে অবহেলে দু চোখ মেলে। আশা অবাকে শীর্ষে। আর কি কি গুণ আছে এই ছেলের ভিতরে! সব কিছুতেই তো পারফেক্ট মানুষ কিভাবে হয়, তাকিয়ে আছে। গান শেষ করে আয়শার সামনে এসে দাঁড়ালো। কি হলো, এত রাতে ছাদে কি? হঠাৎ সামনে দেখে ভয় পেয়ে গেল। আসলে তুই কি? আমি তো গিটারের সুর শুনেই এসেছি। আমার কোনো দেশ নেই, সব দোষ আপনার হাতে গিটারের। সে যদি না বাজতো আমি কি আসতাম এখানে? এই মেয়ে কি সাংঘাতিক! কি সুন্দর নিজের দোষ আমার গিটারের দিকে ছুড়ে দিলি। যাও ঘুমাতে যাও। ভাইয়া আপনি যাবেন না? পরে যাব, তুই যা। এখানে তো রাতে ভূতে ঘোরাফেরা করে, আপনি ভয় পেতে পারেন। এখানে আপনি নতুন, আপনি চলেন, আমি নিয়ে যাচ্ছি।
আশিক বুঝতে পারলো এই মেয়ে নিয়ে ভয় পেয়ে যেতে পারছে না, অথচ নিজের কথা আমার উপর চাপিয়ে দিয়ে নিজের রুমে যেতে চায়। এ তো চালাক। ঠিক আছে চল, আমাকে নিয়ে আমার অনেক ভয় লাগছে বলে মনে মনে হাসলো। সিঁড়ি দিয়ে নামার সময় আশিক মজা করে বলো, সাদা কাপড় পরা ওটা কি? তৎক্ষণাৎ আয়েশা আশিকের কাছে এসে আশিকের শার্টের হাতা দুই হাত দিয়ে খামচে ধরেছে, ভয়ে চোখ বন্ধ করে রেখেছে। কথায় কথায় আমি কেন দেখতে পাচ্ছি না? আমার ঘরের দিকে আসুন, চলুন। আশিক মুসকে মুসকে হাসছে তার মহিলার কাণ্ড দেখে। চোখ বন্ধ করে রাখলে দেখবে কি করে? আর আমি কেন তোকে ঘরে নিয়ে আসবো? তুই তো বলি তুই আমাকে ঘরে দিয়ে আসবি। না ভাইয়া প্লিজ এমন করবেন না, আমাকে দিয়ে আসুন। আমি আপনাকে কালকে গুনে গুনে একটা আইসক্রিম খাওয়ানোর, বিশ্বাস করুন। এই মেয়ের কথা শুনে হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারছে না। এই মেয়ে গুনে গুনে একটা আইসক্রিম কেমনে হয়? সোজা বলতে পারতো একটা আইসক্রিম খাওয়াবে, গুনে গুনে বলতে হবে কেন? আপনি আমাকে নিয়ে যান, আমি কালকে আপনাকে বুঝিয়ে দিব প্লিজ। ওকে চল। আশা ঘরের দরজার সামনে এসেই আশিকের হাত ছেড়ে ঘরের ভিতর ঢুকে পড়ল। তখনও আশিক বাইরে দাঁড়িয়ে। দরজা আবার খুলে গেল। আশা দরজার বাইরে মাথা বের করে থ্যাংক ইউ ভাইয়া বলে দরজা আবার লাগিয়ে দিল। আশিক হাসতে হাসতে নিজের রুমে চলে গেল। শনিবার সকাল। আজকে আসার রেজাল্টের দিন। বেলা 11টায় রেজাল্ট পাবলিশ হবে। এই ভোর 5টা থেকে ঘুম থেকে উঠে নামাজ পড়ে শুধু দোয়াইনুস পাঠ করে যাচ্ছে। আজকে তার মান সম্মানী প্রশ্ন। ভিতর ভিতর ভয় কাজ করছে, যদি ফেল করে তখন এই মুখ কীভাবে দেখাবে। আর মা তো বলছেই যদি রেজাল্ট খারাপ হয় তাহলে আশিক ভাই যেন ফোন নিয়ে এসেছে ওইটা আমাকে দিবে না, এই জন্যই নিজের কাছেই রেখেছে। রেজাল্ট যদি 4.50 উপরে থাকে তবেই ফোন পাবো। শুধু কি তাই, রেজাল্ট খারাপ হলে আমার যত উপন্যাসের বই আছে সব ফেলে দিবে। এটা কি ঠিক? এই জন্যই ভয়ে উঠে বসে আছি, ভয় করছে। সকাল 4টা বাজে, খাবার টেবিলে সবাই বসে আছে। আশাকে তার ঘর থেকে কেউ বের করতে পারেনি। আসলাম সর্দার বলল, আসবে না কেন খেতে? শরীর খারাপ নাকি? আশিক তুমিও যাও, আশাম্মুকে ডেকে আনো। জি আব্বু বলে আশিক চলে গেল। আশিক দরজায় টোকা দিতে ওপাশ থেকে আয়শা বলে উঠল, আমার ক্ষুধা পায়নি আম্মু, আমি খাবো না। তাই নাকি? তোর সকাল সকাল কি খাওয়া হয়েছে শুনি? আশিক ভাই আপনি? ফাজলামো না করে বের হয়ে আয়, সবাই খেতে ডাকছে। ভাইয়া বিশ্বাস করুন আমি পরে খেয়ে নিব, এখন তো ক্ষুধা পাইনি, কিভাবে খাবো বলেন? আপনার মাথায় যদি তেল দিতে থাকে আপনি কি আবার তেল দিবেন? বলুন না, আপনি বলুন, কি হলো বলুন না। এই মেয়ের যুক্তি দেখে আশিক অবাক। এই মেয়ে তার চিন্তা ভাবনারও বাইরে। এই মেয়েকে সোজা করবে কী করে? কি হলো, চুপ করে আছেন কেন? আমি জানি আপনি বলতে পারবেন না। এই মেয়ে চুপ করো, কিসব উল্টোপাল্টা কথা বলছো? আর আমি মাথায় তেল দিতে যাব কেন? আমি মাথায় তেল দেই বা বুঝেছ? চলো খেতে চলো। ভাইয়া আমার চুপ, আর একটা কথা বললে তোমার মুখ সেলাই করে দিব। সোজা খাবার টেবিলে দেখতে চাই 1 মিনিটের মধ্যেই, রাইট নাও। যাচ্ছি তো, ঢং দেখলে বাঁচি না। আমার এরকম হুকুম চালাতে আসছে, মজা বুঝবো সময় আসুক চান্দু। মনে মনে বিড়বিড় করছে। আর 10 সেকেন্ড। আশিক 10 সেকেন্ড বলা শুরু। আয়শা ভৌদৌড়, এক দৌড়ে খাবার টেবিলে। কী রে আয়শা, এতক্ষণ যাবৎ নাটক করলি, আমরা কতবার ডাকলাম শুনলি না? আশিক না যেতে চলে আসলে কি যে বলি সন্তু, ওই একজনকেই একটু ভয় পায়, তাও সব সময় নয়। তুমি চুপ করো অর্ণ ভাইয়া, খেতে খেতে এত কথা বলো কেন? খাওয়া দাওয়া শেষ করো। আশিকরা অফিসে চলে গেল। আর মাত্র সময় বাকি 1 মিনিট। ঘড়িতে 10টা 49। এই 1 মিনিটে আসা মনে হলো 100বারের মনে বেঁচে উঠেছে। তার তো ভয়ে হাত পা কাঁপুনি ধরে গেছে। হাতে আগের বাটন ফোন নিয়ে রুমে বসে আছে রেজাল্ট দেখার জন্য। 11টা বেজে গেছে, কিন্তু আসার সাহস হলো না রেজাল্ট দেখার। তার সমস্ত শরীর কাঁপুনি ধরে গেছে। কাঁপা কাঁপা হাতে ফোন ধরে আছে, মনে হয় ফোন হাতে থেকে পড়ে যাবে। ফোন টিপে রোল নাম্বার বের করার শক্তিও তার কাছে নেই। হাতের মুঠোফোনে কল আসলো কারো। সামনে ধরতেই দেখতে পেল ওর বান্ধবীর কথায় কল করেছে। হ্যাঁ কথা বল। আমি 4.67 পেয়েছি, তুই কত পেয়েছিস? জানি না, আমি তো দেখি নাই। কি এতক্ষণও দেখিস নি? দেখে জানাস।
ওকে বলে কেটে দিল। একে একে তিনজনে কল দিল। সবাই রেজাল্ট দেখে শেষে কোনো সাহস হয় না রেজাল্ট দেখার। চুমকি পেয়েছে 4.73, নূপুর পেয়েছে 4.78। ওরা সব বান্ধবী ফাজিল, কিন্তু পড়াশোনাতে খুব ভালো। আয়েশার টেনশনের মধ্যে দরজা কড়া নাড়ল। কে? দরজা খোল। আয়েশা তো বুঝে গেছে নিশ্চয়ই বাড়িতে সবাই জেনে গেছে আমার রেজাল্ট। কি জানি আমার কপালে আজকে কে আছে। যাই হোক, আমাকে বেশি কিছু বলে ঠুস করে পড়ে যাব, যাতে কথা শুনতে না হয়।